হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। 22 নম্বর ম্যাথ প্র্যাকটিস সেটে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের এর আগে 21টি ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি ওই ক্লাসগুলি দেখতে চাও, আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই ওখান থেকে দেখে নিও। এবং তোমাদের পরীক্ষার খুব একটা দেরি নেই, তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের প্রথম কোশ্চেন দেখি। এ ও বি একত্রে হচ্ছে 3500 টাকা আহ, ভাগ পায়, যার মধ্যে এ এর একের দুই অংশ যদি বি এর দুইয়ের তিন অংশ সমান হয়, তাহলে এ কত টাকা পাবে। অর্থাৎ কি বলেছে, এ ও বি 3500 টাকা কিছু হিসেবে ভাগ করে, কোনো অনুপাতে তারা ভাগ করে। যে যদি 1/2 অংশ পায়, তাহলে বি কত পাবে, 2/3 অংশ পাবে, অর্থাৎ এই দুটো সমান হবে। তাহলে এ কত টাকা পাবে। তো তোমরা প্রথমে করার চেষ্টা করো, এটি আমাদের ভিডিওটি পজ করে করো, তারপরে আমাদের অ্যান্সার দেখবে। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো। তো আমাদেরও একবার সলিউশন দেখে নাও তোমরা। যে প্রথমে কি বলেছে, যে এ এর একের দুই অংশ সমান বলছে বি এর দুইয়ের তিন অংশের সমান। তাহলে এখান থেকে আমরা অবশ্যই এ ইস টু বি পেয়ে যাব। কি করে পাবো, দেখো, বিটাকে এদিকে নিয়ে চলে এসে এবং হাফটাকে ওইদিকে নিয়ে যাও। অর্থাৎ এ বাই যদি বি করো, তাহলে দুইটা কি হবে, এইদিকে যদি ভাগ আকারে থাকে ওইদিকে কি হিসেবে হবে, গুণ আকারে। তাহলে উপরে কি হবে, দুই গণিত এই দুইটা উপরে চলে যাবে, বাই তিন। তাহলে উপরে কত এলো, 4/3। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে এ ইস টু বি সমান 4:3 হবে। তাহলে এরপর তোমরা অবশ্যই 3500 টাকা বার করতে পারবে। তাহলে এ ক টাকা পাবে, এ পাবে তোমার 3500 টাকার কয় অংশ, এ বাই 4 অংশ, অর্থাৎ 4। বাই কত হয়, এই দুটো যোগফল হয়, অর্থাৎ বাই 7। তো 5 7 এ 35, অর্থাৎ 4 5 হচ্ছে 20, ডবল জিরো থাকছে, অর্থাৎ 2000 টাকা কে পাবে, এ পাবে। অর্থাৎ এখান থেকে অপশন 4 হলো আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো, চলো। বার্ষিক সরল সুদে কত শতাংশ হারে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 5 বছরে দ্বিগুণ হবে। অর্থাৎ কিছু পরিমাণ টাকা যদি একটা নির্দিষ্ট হারে রাখা হয়, সেই হারটি বার করতে বলেছে, সেটি 5 বছরে দ্বিগুণ হবে। সেটা বার করো। তো তোমরা প্রথমে চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো। আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো, এবং আমাদের কাছেও একবার অঙ্কটি দেখে নাও। প্রথমে কি বলেছে, দেখো, প্রথমে বলছে 5 বছরে ওটি দ্বিগুণ হবে। তো আমি আসল ধরে নিলাম পি, ঠিক আছে, অর্থাৎ আসল সমান ধরে নিলাম পি টাকা। তাহলে 5 বছরের সুদ কত হবে বলো তো, এবং সুদ কি ধরবো বলো, সুদ সমান ধরে নিলাম ক্যাপিটাল আর ধরে নাও। তাহলে পি টাকার ক্যাপিটাল আর সুদে 5 বছরে টাকা সুদ হবে, সেটা বলেছে সুদ আসলে কত গুণ হবে, দ্বিগুণ হবে। অর্থাৎ সুদ কত হবে, পি হবে। দেখো, যদি আসলে দ্বিগুণ হওয়া বলতে 2p হওয়া, 2p এর মধ্যে দেখো পিটাও ঢুকে আছে, টি বলতে আসলটা ঢুকে আছে এবং সুদটাও ঢুকে আছে। তাহলে যদি আসলটা বাদ দিয়ে দাও, তাহলে কি আসবে, শুধু সুদটা আসবে, অর্থাৎ শুধু দেখো পি হচ্ছে। তো এখান থেকে দেখো এপি আর এপি কেটে গেল। তাহলে এবং 5 কততে 100, 20-তে 100। তাহলে আর সমান কত এলো, 20। অর্থাৎ ক% সুদ হচ্ছে, তাহলে সুদের হার হচ্ছে 20%। তো নেক্সট অঙ্ক দেখবো, চলো। একটি ঘড়ি মিনিটে কাটা 10 সেমি দীর্ঘ হয়। অর্থাৎ তোমরা যদি এটা দেখো, এটা হচ্ছে একটা ঘড়ি ধরে নাও, ঠিক আছে। কটা বাজছে বলছে, পুরো 9টা বাজছে। তো এখানে দেখো, এটা হয় 9, এটা হয় 3, এই যেটা হয় এটা হচ্ছে 12, আর এটা হয় 6, বাকিটা আমি লিখলাম না, ঠিক আছে। তো বলেছে 9টা বাজছে, মানে ছোট কাঁটাটা এখানে আছে এবং বড় কাঁটাটা কোথায় আছে, 12-র ঘরে আছে। তো সকাল 9টা বাজছে বলেছে, কি বলেছে, সকাল 9টা থেকে 9টা 35-এর মধ্যে মিনিটে কাটা দ্বারা বর্ণিত ঘড়ির মুখের ক্ষেত্রফল কত। অর্থাৎ যদি এটা যদি 9টা বাজে, তাহলে মানে ঘড়ি কাঁটাতে কটা আছে, পুরো 12টায় আছে। তাও বলছে 9টা 35 বাজবে, অর্থাৎ ঘড়ির এই যে ছোট কাঁটাটা আছে বা মিনিটে কাঁটাটা আছে, সেটা ঘুরতে ঘুরতে কোথায় আসবে, 6-এর পাশে। এই দেখো এখানে 7, ঠিক আছে, 6 পাশে এটা 7 আর এটা হয় 8। তাহলে পুরো 7-এ আসবে, এই 7-এ এলেই তবেই তো 9টা 35 বাজবে। তাহলে বলেছে এই যে 9টা থেকে 9টা 35 বাজলো, তাহলে এই যে এই কোণটা হলো, এই কোণটার মান প্রথমে বার করতে হবে, তারপর আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। তা এই কোণের মানটা কিভাবে বার করবো বলো তো। দেখো, পুরোটা সমান কত, পুরোটা হচ্ছে 360 ডিগ্রি কোণ, ঠিক আছে। পুরো কোণটা কত কোণ, 360 ডিগ্রি। তার মধ্যে যদি 6-এর ঘরে থাকতো, তাহলে কত ডিগ্রি হতো, দেখো হাফ হাফ হয়ে যেতে হচ্ছে।
অর্থাৎ 180 ডিগ্রি হতো তাহলে পুরো ছড়াটা পর্যন্ত। তাহলে এইটুকু কোণ কত হয়? এইটুকু কোণ দেখো প্রতি ঘরের কোণ হয় 30 ডিগ্রি করে। ঠিক আছে, কি করে? দেখো এখানে 4, এখানে 5, তাহলে কটি ঘর দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে ঘুরতে ঘুরতে গেলে প্রতিটা কোণ কত করে হবে? 30 ডিগ্রি করে হবে। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা 30 ডিগ্রি হবে, এবং এখানে কত ছিল? 180 ডিগ্রি বাকিটা। তো যোগ করো, তাহলে হচ্ছে 210 ডিগ্রি। তো ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? 210/360। এটা কি জন্য হলো? আমরা পুরো ক্ষেত্রফলটি নিই। দেখো এটা যদি ঘড়ি হয়, আমি ঘড়ির মধ্যে এখান থেকে ঠিক এই পর্যন্ত ক্ষেত্রফল নিলাম, অর্থাৎ এই ক্ষেত্রফলটা আমরা নিলাম। কিন্তু এই ক্ষেত্রফলটা তো চাইনি, শুধু এই ক্ষেত্রফলটা চেয়েছে, ওই জন্য আমরা প্রথমে পুরো 360-এর মধ্যে কোনটা নিলাম? 210 নিলাম। এবং এরপর হচ্ছে তোমার বৃত্তের ক্ষেত্রফল লাগাতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তো আর সমান কি? ওর ব্যাসার্ধ ধরতে হয়। তো ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেমি, তো আমি পরবর্তীকালে এটা বসিয়ে দিতে পারবো। অর্থাৎ সরি, এটা 210 ছিল, বাই 360। আমি একবার লিখছি এটা, 1 মিনিট। অর্থাৎ 210/360 গুণিত পাই আর স্কোয়ার ছিল। তো আমি মানগুলো বসাবো, দেখো পাই এর মান কত হয়? 22/7 হয়। এবং আর এর মান কত বলে দিয়েছে? দেখো 10 বলে দিয়েছে, অর্থাৎ 10-এর স্কোয়ার বলতে 10 × 10। এরপর তোমরা অবশ্যই কাটতে পারবে, দেখো এখানে জিরো এখানে জিরো কেটে দিলে 3 × 7 = 21, 3 × 12 কত হয় বলো? 3 × 12 = 36 হয়। এরপর দেখো 2 দিয়ে কাটবে, 5 × 2 = 10, 6 × 2 = 12, আবার এখানে 3 থাকছে, এবার এখানে 5 থাকছে, বাকিটা গুণ করে দাও। দেখো 5 × 5 = 25, 25 ডবল হয় 50, 50 কে 11 দিয়ে যদি গুণ করলে 550/3। তো এটা দেখো 3 × 3, দেখো 25 থাকছে, তাহলে 3 × 8 কত হয় বলো? 3 × 8 = 24, 10 থাকছে, 3 × 3 = 9, 0.1 থাকছে, আবার 3.3 ভাবেই চলে যাবে। অর্থাৎ ক্ষেত্রফল কত হবে? 83.33। তো অপশন 4 হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো, চলো। একজন দোকানদার দামের উপর 540 টাকা মুনাফা অর্জন করে। যদি দাম 60% বৃদ্ধি করা হয় এবং বিক্রয় মূল্য একই থাকে, তাহলে নতুন লাভের সাথে বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তো আশা করি তোমরা অঙ্কটি পারবে, তো একবার পজ করে অঙ্কটি করার চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি ভিডিওটি পজ করে তোমরা অঙ্কটি করেছো, তো আমাদেরও একবার সলিউশন দেখে নাও। তো প্রথমে আমরা কি ধরে নেবো? প্রথমে আমরা ধরে নেবো যে বিক্রয় মূল্য, সরি বিক্রয় মূল্য নয়, ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান 100 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ কস্ট প্রাইস কত ধরলাম আমরা? কস্ট প্রাইস ধরলাম 100 টাকা। তাহলে সেল প্রাইস কত হবে বলো? দেখো কত বলেছে? 540% লাভ করেছে, অর্থাৎ 100 টাকায় 540 টাকা লাভ করেছে। তাহলে বিক্রয় কত করেছে? 640 টাকায় বিক্রয় করেছে। কিন্তু পরবর্তীকালে কি বলেছে? 60% যদি দাম বেড়ে যায়, অর্থাৎ এখানে 100 থেকে বলেছে কস্ট প্রাইস 160 টাকা হয়ে যায়, কিন্তু বিক্রয় মূল্য একই থাকে, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 640 টাকাই থাকে, তাহলে নতুন লাভের পরিমাণ, তাহলে লাভ কত হলো বলো? এখান থেকে 160 যদি বিয়োগ দাও, তাহলে দেখো এখানে জিরো আসছে, 14 থেকে 6 বাদ দিলে 8 আসছে, এবং 2 বাদ দিলে 480 টাকা হচ্ছে নতুন লাভ। তাহলে নতুন লাভের সাথে, অর্থাৎ 480-র সাথে বিক্রয় মূল্যের অনুপাত, বিক্রয় মূল্য কত আছে? 640-ই আছে, তাহলে 640-এর অনুপাত এটাই চেয়েছে। তো তোমরা প্রথমে কাটাকাটি করো, দেখো জিরো জিরো কেটে গেল। তো এখান থেকে দেখি বুঝতে পারছো 16 দিয়ে কাটবে, অর্থাৎ 16 3 × 16 = 48, আর এটা হবে 4 × 16 = 64। অর্থাৎ উত্তর কি হবে? 3:4 হবে অনুপাত, অর্থাৎ অপশন 4 হবে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো, চলো। একটি ব্যাগে যথাক্রমে 5:6:8 অনুপাতে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার মুদ্রা রয়েছে। ব্যাগটির মোট টাকার পরিমাণ যদি 210 টাকা হয়, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। তো আশা করব তোমরা অঙ্কটি করতে পারবে, ভিডিওটি পজ করে অঙ্কটি করবে, তারপরে আমাদের সলিউশন দেখবে। তো আমরা তো সলিউশন করাতে লাগছে এখানে। তো আগে তুমি ভিডিওটি পজ করে অঙ্কটি করার চেষ্টা করো, তারপরে আমাদের সলিউশনটা দেখো। তো প্রথমে কি বলেছে দেখো, আমরা ধরে নেবো যে ব্যাগে যতক্রমে কয়েন আছে এত করে, অর্থাৎ 5x আছে, 6x আছে, আর 8x কয়েন আছে। তো এখান থেকে দেখো এটার 1 টাকার মূল্য, অর্থাৎ 1 টাকায়। তারপরে 6x কত বলেছে? 50 পয়সা করে আছে, অর্থাৎ 1/2 টাকা আছে।
এবং 8টা কত করে আছে বলছে 25 পয়সা করে আছে, অর্থাৎ 1/4 টাকা করে আছে। দিয়ে তাদের যোগফল কত বলে দিয়েছে, 210 বলে দিয়েছে, অর্থাৎ 5x into 1, এটা হচ্ছে 1 টাকার কত টাকা আছে, প্লাস 6x into 1/2, এটা হচ্ছে 50 পয়সার মূল্য, প্লাস 8x into 1/4, এটা হচ্ছে 25 পয়সা মূল্য, সমানই হচ্ছে 210 টাকা। এরপর তোমরা দেখো কাটাকাটি হবে, এখানে 3 আসছে, এখানে 2 আসে, এবং যোগ করো 5 4 3 8, 8 আর 2 10, অর্থাৎ 10x সমান হচ্ছে 21 অর্থাৎ 0 0 এখানে কেটে গেল, তাহলে x সমান কত এলো, 21 এলো। দেখি বার করতে বলেছে যে 1 টাকার মুদ্রা কত ছিল বার করো, তাহলে এটা হচ্ছে 1 টাকার মুদ্রা, অর্থাৎ 5x হচ্ছে কত, 1 টাকার মুদ্রা, তাই তো। তাহলে x এর মান তোমরা বসিয়ে দাও, যে 5 into 21 সমান কত হয়, 105 হয়। তো 105 হবে এখানে সঠিক অ্যান্সার, 105 কি আছে, 1 টাকার মুদ্রা 105টি আছে। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো, চলো। এ এবং বি একসাথে একটি কাজ 5 দিনে সময় নেয়, অর্থাৎ এ প্লাস বি একটি কাজ বলছে 5 দিনে করে। বি এবং সি একই কাজ 7 দিনে করতে পারে, অর্থাৎ বি প্লাস সি বলছে একই কাজ 7 দিনে করতে পারে। এবং তারপরে কি বলেছে, এ এবং সি কাজটি 4 দিনে করতে পারে, মানে ওই একই কাজ এ প্লাস সি বলছে 4 দিনে করতে পারে। তাহলে এদের মধ্যে কে এই কাজটি করতে সব থেকে কম সময় নেবে, অর্থাৎ তার এফিসিয়েন্সি সব থেকে ভালো, অর্থাৎ সমস্ত কাজটা করতে কে সব থেকে কম সময় নেবে সেটাও বার করলেও হবে। তো তোমরা প্রথমে কি করবে বলো, তো তোমরা প্রথমে এটা করার চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। তো আশা করছি ভিডিওটি পজ করে তোমরা অঙ্কটি করেছো। তো আমারও একবার সলিউশন দেখে নাও, যে এই তিনটের প্রথমে কি করতে হবে, লসাগু নিতে হবে। দেখো তিনটে লসাগু সবগুলো গুণই করতে হবে, 4 5 20, 7 20 হচ্ছে 140। তো এ আর বি এর এফিসিয়েন্সি কি হবে বলো, 4 7 28 হবে দুজনের এফিসিয়েন্সি। বি আর সি এর এফিসিয়েন্সি কত হবে বলো, বি আর বি আর সি এর এফিসিয়েন্সি হবে 4 5 20, এবং এ আর সি এর এফিসিয়েন্সি কত হবে বলো, 5 7 35। তাহলে এদের এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি বার করে নিলাম। এবার বলো সিঙ্গেল সিঙ্গেল করে কি করে বার করবো। দেখো এ বি থেকে বি সি বাদ দাও, অর্থাৎ এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি বাদ দাও, তাহলে এ প্লাস বি কত হয়, এ প্লাস বি দেখো 28, মাইনাস বি প্লাস সি কত 20। তোকে এই দুটো বাদ দিলে বি বি কেটে যাবে, অর্থাৎ এ মাইনাস সি সমান পেয়ে যাবে কত, 8 পেয়ে যাবে। এবং এখানে কি বলা আছে, এ প্লাস সি সমান কত 35, তাহলে এ প্লাস সি সমান কত বলা আছে 35 বলা আছে। তো এই দুটো যোগ করো, তাহলে এই দুটো কেটে যাবে, অর্থাৎ 2a সমান এই দুটো যোগ করলে কত হয় দেখো 43, অর্থাৎ এ সমান কত এলো 21.5 এলো। তো এ সমান আমি পেয়ে গেলাম কত এখান থেকে, দেখো তোমরা পাবে যে এ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 21.5, তাহলে বি এর এখান থেকে অবশ্যই পেয়ে যাবো। বি এর এফিসিয়েন্সি 28 থেকে 21.5 বাদ দাও, তাহলে 6.5 আসবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত আসছে 6.5। তো এখান থেকে তোমরা পেয়ে গেলে বি এর এফিসিয়েন্সি কত 6.5। তাহলে সি এর এফিসিয়েন্সি অবশ্যই পেয়ে যাবে, 20 থেকে 6.5 বাদ দাও, তাহলে কত থাকবে 13.55, অর্থাৎ 13.5। তো এফিসিয়েন্সি যার যত বেশি সে তত কম দিন কাজ করবে, অর্থাৎ সব থেকে এফিসিয়েন্সি কার বেশি, দেখো এ এর এফিসিয়েন্সি সব থেকে বেশি, তাহলে এ সব থেকে কম দিনে কাজ করবে। তোমরা যদি বুঝতে না পারো তাহলে এফিসিয়েন্সি দিয়ে এই টোটাল কাজটাই ভাগ দিতে হয়, অর্থাৎ 21.5 এটা দিয়ে ভাগ করো, কিছু একটা অ্যান্সার আসবে। এবং আবার 140 কে বি এর এফিসিয়েন্সি অর্থাৎ 6.5 দিয়ে ভাগ করো, এখানেও দেখবা একটা আসবে। এবং সি এর এফিসিয়েন্সি 140কে 13.5 দিয়ে ভাগ করবে, দেখো এটাও একটা আসবে যে সব থেকে কম দিন লাগবে দেখবে, এ মানে এ এটা করেছো, এটার জন্য বি করেছো, আর এটার জন্য সি করেছো, দেখবে সব থেকে কম লাগবে এর। আমরা ওই জন্যই বললাম যার যত এফিসিয়েন্সি বেশি সে তত কম টাইম লাগবে, তাহলে এ হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো, চলো। একটি গাড়ির চাকা দুটি পাংচার হয়েছে, মানে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ একটি গাড়ির চাকাতে দুটি পাংচার রয়েছে। একটি পাংচারে টায়ারটিকে 9 মিনিটে খালি করতে পারে, অর্থাৎ একটি পাংচার দিয়ে হাওয়া 9 মিনিটে খালি হয়ে যায়, এবং অন্যটি দিয়ে 18 মিনিটে খালি হয়। অর্থাৎ আমি বললাম এ আছে একটা পাংচার, সেটা হচ্ছে 9 মিনিটে খালি হয়, আর বি আছে একটা পাংচার, সেটা হচ্ছে
18 মিনিটে খালি হয়, তাহলে দুটি একসাথে কত সময়ে টায়ারটিকে খালি করবে? তো আশা করি তোমরা প্রথমে এটা চেষ্টা করো, তারপর আমরা করে দেবো। আশা করছি ভিডিওটি পজ করে তোমরা অঙ্কটি করেছো। তো আমাদের পাশে একবার সমাধান দেখে নাও। তো এদের দুজনের প্রথমে আমরা কি করব, লসাগু নিই, তোমরা আগেও শিখেছো বারবার। তো লসাগু নেওয়ার পর এর এফিসিয়েন্সি বার করো, অর্থাৎ 9 দিয়ে 18কে ভাগ করো। তাহলে দেখো এর এফিসিয়েন্সি 2 আসে আর বি এর এফিসিয়েন্সি 1 আসে। দিয়ে কি বলছে, দুটি একসাথে কত সময়ে ট্যাপটিকে খালি করবে। মানে এফিসিয়েন্সি দুটো যোগ করে দাও, দেখো 3 হলো। এই 3 দিয়ে এটা ভাগ করে দাও, তোমার কত হলো 6, অর্থাৎ 6 ঘন্টায় কি করবে, ট্যাপটিকে খালি করে দেবে। তো সঠিক অ্যান্সার অপশন 4 হবে। তো নেক্সট কোশ্চেন দেখবো, চলো। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ও ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার গুণফল কত হবে? তো এই অঙ্কটা করার আগে তোমরা বলো যে মৌলিক সংখ্যা কাকে বলে আর যৌগিক সংখ্যা কাকে বলে। এই দুটো না বললে তোমরা এই অঙ্কটা অবশ্যই করতে পারবে না। তো মৌলিক সংখ্যা এমন সংখ্যা যেটা নিজেকে এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। যেমন আমি উদাহরণ যদি বলতে চাই, 3 দেখো, 3 হচ্ছে 1 অথবা 3, এই দুটো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। আবার একটা উদাহরণ দিচ্ছি, দেখো 11, ঠিক আছে, 11 দেখো 1 আর 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এটা কি বলে, মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা শুরু কোথা থেকে হয়, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 2 থেকে আমাদের মৌলিক সংখ্যা শুরু হয়। তাহলে 2 কে দেখো 1 অথবা 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এটা ভাগ করা যায় না। তাহলে প্রথম মৌলিক সংখ্যা কি হলো, 2। এবং এরপর বাড়তে থাকবে, 2 এর পর 3 আসবে, 3ও দেখো একই অবস্থা। 3 এর পর কত আসবে, 5 আসবে, 5ও দেখো 5 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তো মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা অবশ্যই বুঝতে পারলে। এরপর তোমাদের যৌগিক সংখ্যা কাকে বলে সেটা দেখতে হবে। তো যৌগিক সংখ্যা এমন সংখ্যা যে সংখ্যাটিকে নিজেকে ছাড়াও, নিজেকে অথবা এক ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। মানে ঠিক মৌলিক সংখ্যার উল্টোটাই হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে নিজেকে এবং এক ছাড়া অন্য একটা সংখ্যা দ্বারাও ভাগ করা যাবে। তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি, যেমন 4, 4কে দেখো 4 দিয়েও ভাগ করা যায়, অর্থাৎ নিজেকে দিয়েও ভাগ করা যায়, অথবা 1কে দিয়েও ভাগ করা যায়। কিন্তু 4কে 4 আর 1 ছাড়াও দেখো 2 দিয়েও ভাগ করা যায়। তাহলে 4কে দেখো নিজে বা 1 ছাড়াও অন্য একটি সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায়, তাকে কি বলা হয়, যৌগিক সংখ্যা বলা হয়। এবার তোমরা বলবে স্যার 2ও তো যৌগিক সংখ্যা হতে পারে। দেখো 2 যৌগিক সংখ্যা হতে পারে না, কারণ 1 আর নিজে বলতে 2, 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 2কে ভাগ করা যায় না। তাহলে কি, তাহলে ওটা 2 মানে 2 কি যৌগিক সংখ্যা হবে? এবং 2 যৌগিক সংখ্যা হবে না। তাহলে মৌলিকের ক্ষুদ্রতম সংখ্যা কত এলো, এখান থেকে 2 এলো। এবং যৌগিকের ক্ষুদ্রতম সংখ্যা কত এলো, তখন 4 এলো। কারণ 4 কি জন্য, কারণ 3কেও দেখো মানে নিজে এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। দিয়ে বলে যে এই দুটো সংখ্যা গুণফল কত হবে, গুণফল অবশ্যই 8 হবে, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখবো, চলো। এটা সমাধান করতে বলেছে। তো প্রথম কাজ কার হয় বলো, প্রথম কাজ হয় দেখো ব্র্যাকেটে, অর্থাৎ আমি এখান থেকে এই ব্র্যাকেটটার কাজ করব। অর্থাৎ 63/56 গুণিত 48 দুটোই 56 আছে। তো অঙ্কটা একটু দেখে মনে হচ্ছে ভুল আছে, তো আমি একবার চেক করে নিই। এখানে একটু ভুল আছে, যে এখানে 56 না হয়ে এটা হবে 72। তো এখানে 56 না হয়ে কত হবে, 72 হবে। এরপর তোমরা কাটাকাটি করো, দেখো 8 দিয়ে যাবে, 8 6 8 72, 8 9 তো এবার 3 দিয়ে, 3 3 9, 3 2 6। এবং এটা দেখো 7 দিয়ে যাবে, 7 8 56, 7 9 63। আর 3 3 কত হয়, 9 হয়। এটা যদি কাটো তাহলে 4 হবে, অর্থাৎ এখান থেকে কত এলো, 3/4 এলো। অর্থাৎ প্রথমটা থেকে এইটা থেকে কি এলো, 3/4 এলো। এরপর তোমরা এটা থেকে বার করতে হবে, অর্থাৎ এতে লসাগু কত হবে দেখো, 8 9 হচ্ছে 72 হবে, এবং 8 হবে এখানে প্লাস 9 হবে, অর্থাৎ 17/72 এলো। তো এটা কত এলো, এবং এর আছে, অর্থাৎ এই কাজটা আগে হবে। অর্থাৎ এখানে দেখো 72/51 গণিত 17/72ই আসবে। তো 72 72 কেটে গেল, 3 17, অর্থাৎ এখান থেকে কি এলো, শুধু এটা পুরো কেটে 3 এলো। তো তিনটাকে যদি উল্টিয়ে দাও তাহলে কি হয় বলো, তো 1/7 ইন্টু 1/8 ইন্টু 1/3 আসে। অর্থাৎ দেখো কোনো কাটাকাটি যাবে না, তাহলে কি হবে, সরি এখানে 1/3 ছিল, 1/3 ছিল, তাহলে থ্রিটা কি হবে, যদি 1/3 হয় তাহলে গুণ 3 হবে, অর্থাৎ উপরে 3 হবে আর এখানে 56 হবে। এবং এখানে কি এসেছে দেখো, এখানে এসেছে 3/4 এসেছে। তো যোগ করো,
দেখো 56 হবে, ওইখানে 3 হবে প্লাস দেখো 14 × 4 = 156 হয়, তাহলে 14 3 14 কত হয় 42 হয়, তাহলে 45/56 হবে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো চলো। একটি দলে 8 জনের গড় বয়স হচ্ছে 50 বছর এবং দ্বিতীয় দলে 10টি লোকের গড় বয়স হচ্ছে 70 বছর, অর্থাৎ প্রথম 8 জনের গড় বয়স হচ্ছে 50 এবং দ্বিতীয় 10 জনের গড় বয়স হচ্ছে 70, তাহলে উভয় দলে একত্রে সকলের গড় বয়স কত? তো এটা তোমরা তো করতেই পারবে, তো তোমরা একবার করার চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি তোমরা অঙ্কটি করেছো ভিডিওটি পজ করে। তো আমাদের একবার সলিউশন দেখে নাও। তো সলিউশন করার কিছু নেই, যে 8 জনের টোটাল বয়স দেখো, টোটাল এজ হচ্ছে 50 × 8, তাহলে 5 8 কত হয় 40, 400 এবং শেষ 10 জনের টোটাল টোটাল কত হবে বলো, 10 × 70 সমান কত হয় 1700, তাহলে টোটাল লোক কত আছে 18 আছে এবং টোটাল বয়স কত হচ্ছে 1100 হচ্ছে, তাহলে এভারেজ কত হবে 18 দিয়ে ভাগ করতে হবে। তো কেউ এটা ভাগ তো সাধারণত 2 দিয়ে কাটবে, একমাত্র 2 দিয়ে কাটলে 550/9 হবে, এরপর তোমরা ভাগ করতে পারবে। 6 9 কত হয়, 6 9 হচ্ছে 54, 10 থাকলো, 9 কে 9 হয়, আবার দেখো 1 থাকলো, তাহলে আবার 9 কে 9 হয়, 9 কে 9 হয়, তাহলে সঠিক অ্যান্সার কি হলো 61.11, অর্থাৎ অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। তো এটা একটুখানি লং ফরম্যাট হয়ে গেল। তোমরা যদি এই অঙ্কটা মুখে মুখে করতে চাও তাহলে কি করবে বলো। তাহলে দেখো প্রথম কি বলেছে 8 জনের গড় বয়স 50 বছর, অর্থাৎ 8 জনের গড় বয়স ধরে নাও 50 বছর এবং এখানে 10 জনের গড় বয়স বলেছে, আমি 8 জনের গড় বয়স নিয়ে নিলাম এবং 2 জনকে রেখে দিলাম, তাহলে 8 জনের গড় বয়স এদেরকে কত হবে 70 হবে, তাহলে এটা যদি আমি যোগ করি তাহলে কত হবে দেখো 120 হবে। 120 কে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ এরও 8 জন এরও 8 জন, তাহলে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে এই 8 জনের গড় বয়স কত হলো 60 বছর এবং আমাদের পড়ে কত আছে 2 জনা পড়ে আছে, 2 জনার কত বয়স আছে 140 বছর বয়স আছে। যদি আমাকে এই 60-এর মধ্যে ঢুকতে হয় তাহলে 120 বাদ দিতে হবে, তাহলে কত করে থাকলো 20, তাহলে এই 10 জনের মধ্যেই ঢুকে গেল, অর্থাৎ 18 জনের গড় বয়স 60 হয়ে গেল কিন্তু 20 বছর এক্সট্রা পড়ে আছে। সেই 20 বছরটা কয় দিয়ে ভাগ করতে পারো তো, টোটাল 18 জন আছে তাই 18 দিয়ে ভাগ করলাম, তো 18 একে কত হয় 18 হয়, দশমিক নিয়ে নিলাম দেখো 2 পড়েছিল, দশমিক নেওয়ার জন্য আবার 20 এলো, আবার 18 একে 18 হয়, আবার দেখো 2 পড়ে আছে, আবার 18 একে 18 হয়, অর্থাৎ 1.11 সবার যোগফল বেড়ে যাবে, অর্থাৎ গড় বেড়ে যাবে, তাহলে কত হলো 61.11। তো এভাবে করলেও তোমাদের দেখো অঙ্কটি খুবই সোজাতেই হয়ে যাবে এবং মুখে মুখে হয়ে যাবে, সব থেকে বড় কথা। তো নেক্সট কোশ্চেন দেখবো, দুটি শহর এ থেকে ডি 320 কিলোমিটার দূরত্বে রয়েছে, অর্থাৎ দুটি শহর বলে দিয়েছে বি থেকে ডি, যেটা 320 কিলোমিটার দূরত্ব। একজন মোটরসাইকেল চালক 40 কিলোমিটার বেগে সকাল 7টায় বি থেকে ডি তে যাওয়ার জন্য রওনা দিল। বেশ, আর একজন মোটরসাইকেল চালক 30 কিমি/ঘন্টা গতিতে সকাল 8টায় ডি থেকে বি তে, অর্থাৎ ঠিক তার উল্টো দিকে যাত্রা শুরু করলো। অর্থাৎ তোমরা যদি এটা ধরো একটা রাস্তা ধরে নাও, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ডি, একজন এখান থেকে যাত্রা শুরু করলো সকাল 7টাতে আর একজন ঠিক এই দিকে যাত্রা শুরু করলো সকাল 8টাতে, ঠিক আছে। এরপর কোশ্চেন কি বলেছে, কখন নির্ণয় করুন যে তারা একসাথে একে অপরকে অতিক্রম করবে, অর্থাৎ দুজনে যদি একদিকে যায় তাহলে কোন সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে সেটা তোমরা নির্ণয় করো। তো তোমরা আশা করি ভিডিওটি পজ করে করবে, তারপরে আমাদের সলিউশন দেখবে। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করেছো এবং অঙ্কটি করার চেষ্টা করছো। তো আমাদের একবার সলিউশন দেখে নাও। দেখো এই যে প্রথম ব্যক্তিটা বলেছে সকাল 7টাতে শুরু করেছে এবং দ্বিতীয় ব্যক্তিটা বলেছে যে সকাল 8টাতে যাত্রা শুরু করেছে, তাহলে আমি কি করবো সকাল এই 7টার পরিবর্তে 8টাতে গেলে কতটা রাস্তা গিয়েছে দেখো, 1 ঘন্টায় সে কতটা যায় বলেছে 40 কিলোমিটার/ঘন্টা, মানে 1 ঘন্টায় সে যায় বলছে 40 কিলোমিটার চলে গিয়েছে, অর্থাৎ সকাল 8টাতে দেখো এখান পর্যন্ত বি চলে গিয়েছে সকাল 8টার সময়, যখন ডি থেকে একজন যাত্রা শুরু করলো তখন কি এতটা চলে গেছে। তো টোটাল ডিস্টেন্সটা যদি 320 হয় তাহলে ঠিক এই বি থেকে, অর্থাৎ বি যতটা গিয়েছে তারপর থেকে এই বিন্দুটা কত হবে, কারণ এটা দেখো 40 কিলোমিটার চলে গেছে, কি জন্য চলে গেছে দেখো স্পিড কত বলেছে 40 কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় 40 কিমি যায়, তো 40 কিমি চলে গেছে, তাহলে পড়ে আছে কত 280 কিলোমিটার পড়ে আছে,
অর্থাৎ আর যাত্রা যেতে হবে 280 কিলোমিটার। তো এইদিকে যাওয়ার জন্য স্পিড কত? 40 কিমি/ঘন্টা। আর এইদিকে যাওয়ার জন্য স্পিড কত? 30 কিমি/ঘন্টা। তাহলে দুজনের স্পিডটা যোগ হবে, তাহলে 70 যোগ হবে। তো সমান কত হবে দেখো, কত ঘন্টা লাগবে? দেখো 4। তাহলে 4 ঘন্টা পর তাদের কোন একটা স্থানে মিলন হবে। তো সকাল 8টার পর, 8টার পরেই তো যাত্রা শুরু করলাম বললাম, এখানেও 8টা বেজেছিল, এখানেও 8টা বেজেছিল। তা সকাল 8টার পর 4 ঘন্টা যদি পেরিয়ে যায় তাহলে কটা বাজবে? দুপুর 12টা বাজবে। তো সঠিক অ্যান্সার কি হবে? দুপুর 12টা। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো। হিনা একটি দোকানে গিয়ে একটা সোফা কিনলো। সে এতে 30% ছাড় পেলো, অর্থাৎ একটা দোকানে গেল দিয়ে সোফা কিনলো, সে 30% ছাড় পেলো। যদি সে 35% ছাড় পেত, তাহলে 2,000 টাকা বাঁচতো। অর্থাৎ যদি 35% সে ছাড় পেত তাহলে 2,000 টাকা বাঁচতো, যদি ওই 30%-এর পরিবর্তে যদি 35% ছাড় পেত। তাহলে সোফাটা কত দাম ছিল সেটা নির্ণয় করো। মানে মার্ক প্রাইস কত ছিল সেটা নির্ণয় করো। ঠিক আছে? তো আশা করছি তোমরা অঙ্কটি, ভিডিওটি পজ করার পর অঙ্কটি করেছো। আমাদের কাছে একবার সলিউশনটা দেখে নাও। তো আমাদের কাছে সলিউশনটা দেখাচ্ছে, দেখে দেখো। আমরা ধরে নিলাম যে এক্স টাকা ছিল। ঠিক আছে? সোফাটির এমআরপি, এমআরপি কত ছিল? এক্স টাকা ছিল। তো এক্স টাকার প্রথমে বলছে 35%, প্রথমে দেখো ছাড় দিয়েছে কত? প্রথমে ছাড় দিয়েছে 30 টাকা, অর্থাৎ 30 টাকা ছাড় দেওয়া মানে 70 টাকা দাম নিয়েছে 100 টাকায়। কিন্তু দ্বিতীয়বার কত দিয়েছে? 35 টাকায় ছাড় দিয়েছে, অর্থাৎ মাইনাস অফ 35, বলছে 65 টাকা দাম নিয়েছে 100 টাকায়। সমানই কত? ছাড়টা হচ্ছে 2,000 টাকার পড়েছে। তো এরপর তোমরা অবশ্যই করতে পারবে। তো এখান থেকে এলো 70x মাইনাস 65x। 100 টাকা ওইদিকে পাঠিয়ে দিলাম, অর্থাৎ 2, 3টে থাকলো আর দুটো বেড়ে গেল। এখান থেকে দেখো 5x থাকলো সমান 2, 3টে তো ছিল আর দুটো আছে, অর্থাৎ x সমান 4×5=20। তো এটা বাকিটা পড়ে থাকবে 1, 2, 3, 4টে পড়ে আছে দেখো। তো সোফাটির ক্রয় মূল্য কত হলো? 7,000 টাকা। ঠিক আছে? কিন্তু বলেছে সোফার জন্য সে কত টাকা দিয়েছে। তবু 30% ছাড়ে সে বিক্রয় করেছে। তো এর 30% ছাড়ের পর তার দাম হবে, অর্থাৎ 70% সে দাম দিয়েছে 100-র মধ্যে। তো ডাবল জিরো ডাবল জিরো কেটে গেল দেখো। তো 4×7 = 28, 3টে জিরো। তাহলে সোফার দাম তার কাছে কত পড়েছে? 28,000 টাকা পড়েছে সোফার দাম। তো তোমরা যদি এত বড় করতে না চাও তাহলে একটা শর্ট ফর্মুলাও আছে, যে প্রথমে দাম কত বলেছিল 30% এবং দ্বিতীয় দাম কত বলেছিল 35% ছাড় দিয়েছে। তাহলে পুরো 35% থেকে 30% বাদ দিয়ে দাও। এই বাদ দেওয়াটা সমানই হয়েছে কত? 2,000 টাকা। ওটা তো 2,000 টাকা। তাহলে 5% সমান কত বেরোলো? 5% সমান বেরোলো 2,000 টাকা। তো 100% এখান থেকে তোমরা অবশ্যই বার করতে পারবে। 100% সমান কত? 2,000/5 × 100। তো এটা 100% বেরোলো, কিন্তু আমাকে 100%-এ কি বার করতে হবে না? 100%-এ বার করতে হবে না। কেন বার করতে হবে না? কারণ এটা হচ্ছে 30% ছাড় দিয়েছে। তাহলে আমি 100%-এ বার না করে একদম 70%-ই বার করতে পারতাম। তাহলে 70%-এর দাম আমি আগে থেকেই বার করতে পারতাম। তো 5, 4×5=20। তো 4×7 = 28। দেখো এখানে দুটো জিরো, এখানে একটা জিরো, অর্থাৎ 3টে জিরো পড়ে আছে। তো 28,000 টাকা। তো সঠিক অ্যান্সার অপশন এ হয়ে গেল। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। একজন ব্যবসায়ী 14% ছাড়ে 2,000 টাকা হিসাবে চিহ্নিত করে একটি মূল্য বিক্রয় করেন। তার মেশিনের বিক্রয় মূল্য কত? অর্থাৎ একজন ব্যবসায়ী 14%, অর্থাৎ 14% ছাড় দেয়, যে 2,000 টাকা হিসাবে, মানে 2,000 টাকা চিহ্নিত হিসাবে সে মেশিনটি বিক্রয় করেন। তাহলে মেশিনটি বিক্রয় মূল্য কত? অর্থাৎ এর ছাড় বার করলেই হয়ে যাবে তোমাদের। অর্থাৎ 2,200 টাকার 14% ছাড়, অর্থাৎ কত টাকা বিক্রি করেছে? 86 এ বিক্রি করেছে, যদি 100 টাকা দাম হয়। তো তোমরা অবশ্যই কাটাকাটি করে দাও। এবং 22 × 86, অর্থাৎ 86 × 86 যদি করো তাহলে 649, অর্থাৎ 946 × 2, অর্থাৎ 6×2=12। আর 4×2=8, 9, আর 9×2=18, অর্থাৎ 1,892 টাকায় বিক্রয় করেছে। অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। একের থেকে বড় ক্ষুদ্রতম সংখ্যা যার সাথে √45 গুণ করা হলে একটি মূলদ সংখ্যা পাচ্ছি। মূলদ সংখ্যা বলতে যে সংখ্যাটি না ভগ্নাংশ আকারে থাকবে, না রুটওভার আকারে থাকবে, একদম নর্মাল নাম্বার হিসাবে থাকবে। ঠিক আছে? সেই নাম্বারটা পাওয়া যাবে ওই √45 সঙ্গে একের বেশি, অর্থাৎ একের থেকে বড় কোন সংখ্যা গুণ করলে।
তো তোমরা একবার সলিউশনটা দেখে নাও। দেখো √45 সমান, এটাকে ভাঙো, কিছু বাইরে বেরিয়ে আসবে না, কিন্তু √45 সমান কত, 9 × 5 = 45। দেখো 9 হচ্ছে 3 স্কোয়ার, তাহলে একটা 3 বেরিয়ে আসবে, 3 × √5 থাকলো। এরপর যে 3 × √5 থাকলো, এর সঙ্গে কত গুণ করে একটু মূলত সংখ্যা হবে না সেটা তোমরা বলো। এটার সঙ্গে যদি আমরা দেখো √5 এর গুণ করি না, তাহলে কত আসবে, 3 × 5, কারণ √5 × √5 সমান কত হয়, 5 হয়, তাহলে 15। আমরা কি বললাম, এর সঙ্গে কোনো ভগ্নাংশ আছে নাই, কোনো রুটও ভারে আসছে নাই, তাহলে এটা হচ্ছে একটা মূলত সংখ্যা। তাহলে আমাকে কত গুণ করতে হলো, √5 গুণ করতে হলো, তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। একটি বস্তুর ক্রয় মূল্য 2100 টাকা, তাহলে বস্তুর ধার্য মূল্য কত হওয়া উচিত যাতে 20% ছাড়ের পরও বিক্রেতার 90% লাভ হয়। তো অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, তো তোমরা আশা করি প্রথমে চেষ্টা করবে, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি করেছো, অর্থাৎ অঙ্কটি করেছো, তারপরে আমাদের সলিউশন দেখতে এসেছো। না যদি করে থাকো তাহলে একবার পজ করে চেষ্টা করতে পারো, চেষ্টা করলে আরো ভালো বুঝবে তোমরা। তো প্রথমে কি বলেছে দেখো, আমাকে লাভ করতে হবে কত, 90% লাভ করতে হবে। এটা হয়তো ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমাকে কত টাকা লাভ করতে হবে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, আমাকে বিক্রয় করতে হবে 120 টাকায়। তাহলে এখানে দেখো ডবল জিরো ডবল জিরো কেটে দাও, তাহলে কত হলো, 21 × 190। তো গুণ করো, তোকে 21 × 19 গুণ করো, তোকে 21 আর 19 যদি গুণ করো, 9 × 9, তোকে 1 আর 9 × 9 = 18, হাত থাকলো 1, 2 × 1 = 3, অর্থাৎ 19 × 9 কত হলো, 399, আর একটা জিরো ছিল, অর্থাৎ এত টাকা সে বিক্রয় করতে পারবে, কিন্তু 20% ছাড়ও দিতে হবে তাকে। ঠিক আছে, 20% ছাড়ও তাকে দিতে হবে, অর্থাৎ যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাকে বিক্রয় কত করতে হবে, 80 টাকায় বিক্রয় করতে হবে। এরপর তোমরা কাটাকাটি করতে পারো, জিরো জিরো কেটে গেল, তারপর 4, 8 দিয়ে পুরো কাটাকাটি করো, তো 8, 5 × 8 = 40 হয়, 4 × 8 কত হয়, 4 × 8 = 32, তো 7 9 আসছে, অর্থাৎ 8 9 কত হয়, 72 হয়। 72 যদি হয়ে যায়, তাহলে দেখো আবার 70 করে থাকবে, তাহলে 8 8 কত হয়, 8 8 64 হয়। এখান থেকে দশমিক আসবে, 8 8 কত হয়, 64 হয়। 64 পর দেখো 6 পড়ে থাকলো, 6 যদি পড়ে থাকলে তাহলে 7 8 56 হয়, 56। তাহলেও দেখলো 4 পর থাকলো, 4-এর পর কত হয়, 5 হয়। এটা গণিত 100, অর্থাৎ 4987.5 টাকা হবে তার চিহ্নিত মূল্য, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। তো নেক্সট কোশ্চেন দেখো, তিনটি বল এ বি সি যথাক্রমে 10, 18 ও 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, অর্থাৎ তিনটি কল বলে দিচ্ছে, এ হচ্ছে 10 ঘন্টায়, বি হচ্ছে 18 ঘন্টায়, আর সি হচ্ছে 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। যদি এ এর সময়, মানে এ সব সময় যদি খোলা থাকে, এবং বি বি দিয়ে শুরু হয়, এবং দেখো কি বলেছে যে এ সবসময় খোলা থাকে, এবং বি দিয়ে যদি শুরু হয়, এবং বি এবং সি একান্তর ভাবে একা একা ভাবে 1 ঘন্টা করে যদি খোলা থাকে, তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে। অর্থাৎ কি বলেছে, যদি এ সবসময় খোলা থাকলো, কিন্তু বি এ প্রথম ঘন্টায় খোলা থাকলো, দ্বিতীয় ঘন্টায় বি কে বন্ধ করে সি কে খুলে দিলাম, এবং তারপরে আবার সি কে বন্ধ করে বি কে খুলে দিলাম, এইভাবে পরপর জন্য যতক্ষণ না ট্যাঙ্কটি পূর্ণ হয়েছে, তাহলে কতক্ষণ ট্যাঙ্কটি পূর্ণ হবে সেটা তোমরা হিসাব করে লেখো। তো তোমরা প্রথমে চেষ্টা করো, তারপরে আমরা করে দেবো। তো আশা করছি তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করেছো, এবং আমাদের সলিউশন একবার দেখে নাও। তো এদের লস হবে কত হবে, দেখো দেখো তোমরা দেখি বুঝতে পারছো যে 90 হবে। ঠিক আছে, যেন সব গোটা যায়, 90 হবে। তো 10 দিয়ে যদি ভাগ করো, তাহলে 9 এলো, 18 দিয়ে যদি ভাগ করো, তাহলে 5 এলো, এবং 6 15 90 এলো। এরপর কি বলেছে, একবার এ আর বি খোলা থাকবে, এ আর বি, তাহলে 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে, 14 অংশ। আর একবার বলেছে এ আর সি পূর্ণ হবে, অর্থাৎ এ আর সি কতটা করবে, 24 করবে, তাহলে 2 ঘন্টায় টোটাল এ বি সি 2 ঘন্টায় কতটা করবে, 38 অংশ পূর্ণ করবে। তো 2 ঘন্টায় যদি 38, এটা 2 ঘন্টায় করবে, তাহলে 4 ঘন্টায় কত করবে, 76 করবে। তো 4 ঘন্টায় করলো 76, ক ঘন্টায় করলো, 4 ঘন্টা, দেখো এটা পারের মধ্যে 4 থাকলো, আর দেখ মানে আর 14 করে থাকলো, তো 14 এ আর বি করে দেবে, অর্থাৎ এ আর বি নিয়ে বাকি 1 ঘন্টায় করে দেবে। তো টোটাল ক ঘন্টা টাইম লাগলো, 5 ঘন্টা টাইম লাগলো, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো চলো। একটি রাশির উপর সুদের বার্ষিক হারে চক্রবৃদ্ধি হলে
সরি, বার্ষিক হার চক্রবৃদ্ধিতে হলে চক্রবৃদ্ধি সুদে সরল সুদের সমান হয়। ঠিক আছে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সরল সুদের সমান হয় যদি সময় হয়। তো এটা একটা ট্রিকের অঙ্ক যে কি বলেছে, যখন সুদের হার একই আছে তখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কখন কোন বছর সমান হবে, অর্থাৎ 1 বছরে সমান হবে, 2 বছরে সমান হবে, না 3 বছরে সমান হবে। তো তোমরা সবাই জানো, তো তোমাদের জন্য একবার সূত্রটাও লিখে দিই, যে সরল সুদের সূত্র হচ্ছে পি আর টি বাই 100 হয়, এবং চক্রবৃদ্ধি সুদের কি হয়, পি ইন্টু 1 প্লাস আর, ক্যাপিটাল আর ই লেখো, আর বাই 100 টু দি পাওয়ার কি হয়, টু দি পাওয়ার টি হয়। তো এই দুটো কখন সমান হবে, মাইনাস পি, কারণ হচ্ছে সুদের পরিমাণ বলেছে। তো এই দুটো কখন সমান হবে, এই দুটো সমান হবে যখন টি এর মান কখন কত হয়, টি এর মান যখন 1 হয়। তো তোমরা দেখতে পারো, তো পি ইন্টু যদি টি এর মান 1 করে দাও তাহলে 1 প্লাস আর বাই 100 মাইনাস পি, একবার করে নাও। এটা করলে দেখবে 100 পি আসছে প্লাস আর পি আসছে বাই 100 আসছে মাইনাস পি আসছে, আসছে তো। এরপর তোমরা 100 নিয়ে নাও, তো 100 পি প্লাস আর পি মাইনাস 100 পি চলে এলো, দেখো তাহলে 100 পি কেটে গেল, তাহলে আর পি বাই 100। তো আমি যেহেতু 1 বছর নিয়েছিলাম তাহলে এখানেও 1 বছরের মান বসাবো, অর্থাৎ পি ইন্টু আর ইন্টু 1/100, তো কত এলো, পি আর বাই 100। তাহলে 1 বছরে কি হলো, 1 বছরে আমাদের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান এলো। এটাই হবে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো। রাম 20% লাভে মোহনের কাছে একটি সুটকেস বিক্রয় করলো, অর্থাৎ রাম 20% লাভ করে রোহনকে একটা সুটকেস বিক্রি করলো। মোহনকে, মোহন এটি শ্যামকে 40% লাভে বিক্রয় করলো, অর্থাৎ মোহন শ্যামকে 40% লাভে, মানে ওই যা কিনেছিল তার থেকে 40% লাভে বিক্রয় করে দিল। যদি শ্যাম 1430 টাকা প্রদান করে, মানে ওটা কিনতে 1430 টাকা প্রদান করে, তাহলে রাম একটি কি দামে কিনেছিল, অর্থাৎ রাম যে কিনেছিল রামের ক্রয় মূল্য কত। তো আমি কি ধরে নিলাম বলো, আমি ধরে নিলাম রামের ক্রয় মূল্য ছিল x টাকা। একটা ছোট্ট তোমাদের খুবই এক লাইনের অঙ্ক, মানে এটা সমাধান হবে, তোমাদেরকে আবার শিখিয়ে দেবো, কিন্তু আগে এটা ধরো, রাম কত কিনেছিল, x টাকায়। তো রাম বিক্রয় কত করেছে, যদি 100 টাকা দাম হয় তাহলে 120 টাকায় বিক্রয় করেছে, করেছে তো। তারপর আবার বলছে শ্যাম ওটাকে 140 টাকায় বিক্রি করে, অর্থাৎ শ্যামের যদি 100 টাকা ক্রয় মূল্য হয় সে বিক্রি করবে 140 টাকায়। এর সমানই শ্যামকে কত বিক্রি করবে, 1430 টাকায় বিক্রি করবে। তো এক্স সমান কত চলে এলো, 1430 ইন্টু উপরে দেখো 100/120 গণিত উপরে 100/140। দেখো এই জিরো এই জিরো কেটে গেল, এই জিরো এই জিরো কেটে গেল, এবং 12 দিয়ে দেখো 4 25 100, 3 4 12, দেখো 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে আর কাটবে না, দেখো এই জিরোটা তো কেটে গিয়েছে, তাহলে এখানে 2 দিয়ে একমাত্র কাটবে, 2 দিয়ে যদি কাটো তাহলে 5 2 × 10, অর্থাৎ কত এলো দেখো, সবগুলো গুণ করো। এখানে একটু কাটাকাটিটাই গন্ডগোল, তাছাড়া সবই ঠিক আছে। তো পরে দেখো আমরা একটু গুণের পরিমাণ বেশি করে নিলাম এত কাটাকাটি করে, কি যায় আসবে, 6 এর উপরে দেখো 143 আর 5 5 সঙ্গে 125, এগুলো গুণ করতে হবে। তো 5 5 3 5 15, 1 থাকলো, 5 14 70, একে 71 এলো, 12 3 12 36, কত এলো 6 এলো, হাত থাকলো 3। তো 12 14 কত হয় বলো, তো 12 12 144, এবং ওর থেকে আবার 24 যোগ 144, 148, 168 আর 3, অর্থাৎ 171 হয়। তো এরপর যোগ করো 5 7 8 7 1। তো এটাই হলো আমাদের 143 ইন্টু ইন্টু 5 ইন্টু 25, তাই তো। তোমরাও একবার চেক করো যে 143 ইন্টু 5 ইন্টু 25 যদি করো তাহলে 17,875 এসেছে কিনা। তো আমাদের এখানে এলো দেখো 17,875, এটা 6 দিয়ে কাটাকাটি করতে হবে। তো 6 2 × 12, 12 দেখো এখানে 5 58 পড়ে থাকলো, তাহলে 6 9 কত, 6 9 হচ্ছে 54। সরি, আমাদের একটু ভুল হয়েছে, এটা দেখো 2 দিয়ে কাটলে এটা 7 হবে, তো 3 7 দেখো এখানে 21 হবে, তো 21 দিয়ে ভাগ করতে হবে, তো আমাদের একটু ভুল হয়েছিল।
21 দিয়ে যদি এটা ভাগ করো তাহলে কত আসবে বলো? 21 দিয়ে এটা যদি ভাগ করো তাহলে 8, 5, 1.19 আসবে, অর্থাৎ অপশন 4 হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখবো চলো। একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 70 রান করেন, এভাবেই তার গড় ও তিন, এটা হবে তিন, সরি ও হবে না, তো এভাবে গড় তিন বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে 17তম ইনিংসে তার গড় কত ছিল, অর্থাৎ টোটাল 17টি ইনিংসে তার গড় কত ছিল। এবং এটা 70 নয়, ঠিক আছে, এটা হবে 90। ঠিক আছে, তাহলে তোমরা এই অঙ্কটি করার চেষ্টা করো এবং আমাদের সঙ্গে সঙ্গে উত্তরটাও দেখতে পারো। যে 17 নম্বর ইনিংসে করেছে 90, ঠিক আছে, তাহলে যদি 90 করে এবং প্রতিটি ইনিংসে গড় যদি 3 করে বাড়িয়ে দেয়, অর্থাৎ 17 × 3 যদি করো তাহলে 51 নাম্বার শুধু গড় বাড়ানোর জন্যই গিয়েছে। অর্থাৎ গড় বাড়ানোর জন্য কত নাম্বার গিয়েছে? 51 নম্বর, তাহলে বিয়োগ করো 93। তাহলে 39 নম্বর কতটা কি জন্য ছিল? 39 নাম্বার মানে 39 রান ছিল তোমার ঠিক আগের গড়ের সঙ্গে ম্যাচ করার জন্য। তাহলে আগে গড় কত ছিল? আগে গড় ছিল 39, কত গড় বেড়েছে? 3 বেড়েছে, অর্থাৎ কত হলো দিয়ে 42। তো সঠিক অ্যান্সার কি হবে এখানে? অপশন 4 হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখবো চলো। একজন ব্যক্তি 6 বছরে 1000 টাকা মূল্যের যে সরল সুদে পেয়েছে তার মূলধনের 60% হলে বার্ষিক সুদের হার কত? অর্থাৎ 1000 টাকা যদি আহ, কোথাও জমা রাখে 6 বছরে, মূলধনের 60% পাবে, অর্থাৎ যে 1000 টাকা ছিল, 1000 টাকার 60% কত হবে বলো তো? 600 টাকা হবে। তোমরা একবার করেও দেখতে পারো। 100, ডবল জিরো, এখানে ডবল জিরো কেটে গেল, অর্থাৎ 600। তাহলে মূলধনে কত পেলাম? 600 টাকা পেলাম। তো তাহলে সুদের হার কত হবে বলো? তো সুদের হার আমি ধরে নিলাম ক্যাপিটাল আর। তো 1000 টাকার সুদ হচ্ছে ক্যাপিটাল আর, সময় হচ্ছে 6 বছর, বাই 100 দিয়ে যদি ভাগ করো তাহলে ক টাকা পাবে বলেছে? 600 টাকা পাবে বলেছে। এখানে ডবল জিরো, এখানে ডবল জিরো কেটে দাও। তো কত? 60 আর সমান কত এলো? 600 এলো। আর সমান কত আসবে? 600/60। তো জিরো জিরো কেটে গেল, 6 × 10 = 60, তাহলে আর সমান কত এলো? আর সমান এলো 10%, অর্থাৎ অপশন 4 হলো আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখবো চলো। প্রথম 10টির গড় হচ্ছে, অর্থাৎ প্রথম 10টির গড় হচ্ছে 5 এবং পরবর্তী 10টি সংখ্যার গড় হচ্ছে 15, তাহলে টোটাল ওই যে 20টি সংখ্যা হলো তাদের গড় কত? তো এটা একবার দেখে নাও তোমরা, যে প্রথম 5টি টোটাল, অর্থাৎ প্রথম 10টি সংখ্যার টোটাল কত হবে বলো? 10 × 5 অর্থাৎ 50 এলো। এবং শেষ 10টি টোটাল কত হবে? শেষ 10টি কত করে গড় আছে বলেছে? 15 করে, অর্থাৎ 15 সমান কত এলো? 150, 150, তাহলে যোগ করো, অর্থাৎ টোটাল এলো দেখো 200। কতগুলো সংখ্যা ছিল দেখো? 20 সংখ্যা ছিল, অর্থাৎ 200/20, অর্থাৎ 20 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 10 পড়ে থাকলো। তাহলে কি অ্যান্সার হবে? অর্থাৎ তাদের গড় কত হবে? তাদের গড় হবে 10। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। এটা দিয়েছে দেখো, এটা সমাধান করতে বলেছে। তো প্রথমে কি হয়? প্রথমে দেখো ব্র্যাকেটের কাজ হবে। তো আমরা প্রথমে এই ব্র্যাকেটের কাজটা করে নেবো। 1500 থেকে 75 বাদ দিলে, সরি 275 বাদ দিলে কত পড়ে থাকবে দেখো? পড়ে থাকবে 1225। ঠিক আছে, 1225 কে 25 দিয়ে ভাগ করতে হবে বলছে। তাহলে 4 × 25 কত? 100। এবং এটা দেখো 4 × 8 = 9 = 9, এটাকে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। তো 7 7 কত হয়? 49 হয়, যদি কেটে দাও এই দুটো। তো কত পড়ে থাকলো? আর 300 পড়ে থাকলো, তাহলে সমান কত এলো? 307 এলো। তো সঠিক অ্যান্সার এখানে কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? 307 হবে আমাদের সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন করবো চলো। যদি 9 ও 42-এর তৃতীয় সমানুপাতিক 3a + 7 হয় তাহলে a এর মান নির্ণয় করো। তো কোন সংখ্যার যদি তোমাদের তৃতীয় সমানুপাতিক বার করতে বলে, ঠিক আছে, অর্থাৎ তৃতীয় সমানুপাতিক বার করতে বলে, তাহলে কি হয়? প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় যেটা বলে দেবে, সমানই দ্বিতীয় সংখ্যা বাই যে তৃতীয় সমানুপাতিক বলে দেবে সেটা, অর্থাৎ 3a/7, 3a + 7। তো তোমাদের এটা অবশ্যই মনে রাখা দরকার, কারণ এই অঙ্ক তোমাদের অবশ্যই পড়বে। একটি অঙ্ক তোমরা ফুড এসে ঠিক এই 23 নম্বর মতন হয়, বলবে তৃতীয় সমানুপাতিক বার করো, অথবা চতুর্থ সমানুপাতিক বার করো, অথবা মধ্য সমানুপাতিক বার করো। এই 3টি কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমাদের অবশ্যই আসছে। তো এরপর তোমরা অবশ্যই সমাধান করতে পারো। তো গুণ করো,
দেখো 9 9 3 9 হচ্ছে 27 প্লাস 7 9 হচ্ছে 63 সমান 42 ইন্টু 42 হয়ে গেল। দেখো 42 এর স্কোয়ারের সমান কত হবে দেখো। দেখো এখানে 4 4 দুগুণে 8 দুগুণে 16 আর থাকলে 4 4 16 তো 42 স্কোয়ার সমান 1764 হয়। তো 27 এ সমান 63 থেকে বাদ দাও তাহলে হলো 1701। তাহলে এ সমান কত হয় 1701/27। 9 × 3 = 9 = 27, 9 × 1 = 9। দেখো এখানে 8 80 থাকছে, তাহলে 8 9 হচ্ছে 72। দেখো 8 থাকছে, তাহলে 8 9 72। আবার দেখো 3 দিয়ে কাটবে, 3 6 18, 3 3 9। তাহলে এ সমান কত এলো, এ সমান হলো 63। তো সঠিক অ্যান্সার কি হবে এখানে, এর মান 63 হবে। তো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দুটি সংখ্যার যোগফল হলো প্রথম সংখ্যার 21/16 সমান। অর্থাৎ দুটি সংখ্যা যদি যোগফল নির্ণয় করো তাহলে প্রথম সংখ্যার হয় 21/16 অংশ। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। তা আমি প্রথমেই ধরে নিলাম যে প্রথম আর দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা হচ্ছে এক্স আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে ওয়াই। অর্থাৎ দুটো যোগফল বলেছে এক্স প্লাস ওয়াই সমান কত বলেছে, 21/16 কি প্রথম সংখ্যার 21/16 অংশ, অর্থাৎ এত এক্স। এবার আমরা 16 দিয়ে গুণ করতে পারি, অর্থাৎ 16x প্লাস 16y সমান হচ্ছে 21x। তো একদিকে নিয়ে যেতে পারি, তারপর এখানে পড়ে থাকছে 5x পড়ে থাকছে, সমান এখানে দেখো 16y পড়ে আছে। এরপর দেখো x/y যদি বার করো তাহলে 16/5 আসছে, আসছে তো। অর্থাৎ x এর মান হচ্ছে 16 আর y এর মান হচ্ছে 5। এবার কি বার করতে বলছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। অর্থাৎ দ্বিতীয় সংখ্যা যদি 5 হয় আর প্রথম সংখ্যা যদি 16 হয়, এর কত শতাংশ। তো 16 দিয়ে যদি কাটো 4 এবং এটা হচ্ছে 25, তাহলে 5 পরিসং কত হয় 125/4 সমান 3 4 12, 4 1 4 দশমিক 1 পড়ে থাকছে মানে হচ্ছে 25। তাহলে কত হলো 31.25%। অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো এবং আজকের শেষ কোশ্চেন দেখবো আমরা। একজন কনস্টেবল রাম চোরের আহ, দেখো নাম গোটা দিয়ে দিয়েছে, শুধু শুধু নাম দিয়ে দিয়েছে। তো চোরের সাথে 225 মিটার পিছনে দৌড়ায়, ঠিক আছে। অর্থাৎ একজন কনস্টেবল একজন চোরের 225 মিটার পেছনে দৌড়ায়। যদি মিনিটে রাম মানে হচ্ছে পুলিশ 50 মিটার দৌড়ায় এবং চোর অর্থাৎ সোমেশ 30 মিটার দৌড়ায়, তাহলে কনস্টেবল রাম অর্থাৎ পুলিশ চোরকে কতক্ষণে ধরবে, অর্থাৎ কত টাইম লাগবে ধরতে। তো তোমাদের তো এমনিতেই যদি ধরো যে বলেই দিয়েছে দেখো যে 225 বাই, তাহলে কতটা টাইম লাগবে বলো। ওর 250 মিটার পৌঁছাতে কতটা টাইম লাগবে। এটা -30 হবে, কি জন্য 30 হলো, কারণ এদের ডিফারেন্সটা কত আছে 30 আছে। অর্থাৎ 225 বাই কত আসবে 20 আসবে। তো 2 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখো 112.5/10 আসবে, অর্থাৎ 11.25 আসবে। অর্থাৎ 11 মিনিট 25 বলতে 15 সেকেন্ড লাগবে। তো সঠিক অ্যান্সার কি হবে, অপশন 4 হবে এখানে সঠিক অ্যান্সার। তো তোমাদের এখানে যদি, তো তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা কত এই 25টির মধ্যে কতটা অ্যান্সার করতে পারলে নিচে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো থ্যাংক ইউ।